রাজধানীর হাসপাতালে করোনা রোগীর নেই আইসিইউ, দেরিতে চিকিৎসা নেওয়ায় বাড়ছে জটিলতা। দুই সপ্তাহে ঢাকায় ডেঙ্গু রোগী বেড়েছে 5 গুণ। 2 সিটিতে আজ থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান। করোনায় ঝুলে আছে অন্তত 1300 ডেথ রেফারেন্স মামলা, বছরের পর বছর কন্ডেম সেলে আসামি। অনুমতি ছাড়া গুলশান থেকে বাঁধ দিয়ে মাছ চাষে প্রভাবশালীরা, লেক দখলের পাঁয়তারায় অভিযোগ। করোনার ঝুঁকি ও লকডাউনের মধ্যেই বুধবার সিলেট 3 আসনে উপনির্বাচন, চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চয়ের মতো তোমার। শুনছেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। আইসিইউ সংকটের রাজধানীর হাসপাতালগুলো, করোনা রোগীদের জন্য একটি বেডের ব্যবস্থা করতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটতে হচ্ছে। বেশিরভাগ রোগী আসছেন ঢাকার বাইরে থেকে। রাজধানীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে শুধু ডিএনসিসি হাসপাতালেই কালে ভদ্রে পাওয়া যাচ্ছে 2-1টি বেড। করোনা আক্রান্ত স্বামী রইস উদ্দিনকে নিয়ে টাঙ্গাইল থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আফরোজা। রইসের অক্সিজেন স্যাচুরেশন 65, তীব্র শ্বাসকষ্ট থাকায় তার প্রয়োজন আইসিইউ। এমন কি আইসিইউ পান না? হ্যাঁ, এখন কি করবেন? 3 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি আইসিইউ। এরপর যাত্রা কুর্মিটোলা হাসপাতালের উদ্দেশ্যে। আইসিইউ ফাঁকা পাওয়া যায়নি সেখানেও। রইস উদ্দিনকে নিয়ে আবার যাত্রা শুরু করে অ্যাম্বুলেন্স। মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে পৌঁছার পর আইসিইউ এর প্রয়োজন শেষ হয় তার। ততক্ষণে অ্যাম্বুলেন্সে মারা গেছেন রইস উদ্দিন। সারা দেশেই আইসিইউ বেডের তীব্র হাহাকার। ঢাকায় বেড ফাঁকা আছে মনে করে অনেক রোগী ছুটছেন ঢাকার দিকে। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন, পাচ্ছেন না আইসিইউ। কারো কারো পরিণতি হচ্ছে রইসের মতো, আর কারো ভাগ্য ভালো থাকলে মিলছে একটি মাত্র বেড। এখানে আইসিইউ পাওয়া হয় নাই, সিট খালি নাই। আর আপনার ওই মডার্নে গেছিল, সিট খালি নাই। পদ্মায় গেছিল, সিট খালি নাই। তার আবার এখানে নিয়ে আসা হয়েছে। 3টা হাসপাতালে গেছে, একটা হাসপাতালও কই ভর্তি করলো না। ওই সিট নাই রে, কত হইলো 2 দিন কে নাই কিছু। রাজধানীতে 16টি সরকারি হাসপাতালের 3টিতে আইসিইউ এর ব্যবস্থা নেই। বাকি 13টির একটিতেও ফাঁকা নাই বেড। সংকট কাটাতে ডিএনসিসি হাসপাতালে আইসিইউ বেড বাড়ানো হচ্ছে আরও 82টি। সবগুলো বেডে বসানো হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। আইসিইউ এক্সটেনশন করছি আমি। আমার 5 তলাতে আমার যেটা প্ল্যান, ওটা নিয়ে কাজ আমরা আশা করছি যে অল্প কিছু কাজ করলে সেটাকেও আমরা আইসিইউতে রূপান্তর করব। সেখানে আমরা প্রায় 82 বেড, আমাদের 2টা এসডিউ আছে, সেই এসডিউগুলোকে আইসিইউতে রূপান্তর করে যাতে আমরা আরও পেশেন্ট নিতে পারি, সেটার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমার পুরো হাসপাতালটাই আমি আসলে সেন্ট্রাল অক্সিজেন আওতায় নিয়ে নিচ্ছি। সেটি করতে আমরা আশা করছি ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন লাগবে। আর সারা দেশের হাসপাতালে ভর্তি 75% করোনা রোগী গ্রামের। অনেকেই দেরিতে হাসপাতালে আসায় দেখা দিচ্ছে জটিলতা, প্রয়োজন পড়ছে আইসিইউ এর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে থেকে করোনা সংক্রমণ ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে কিনা, সেখানে আইসিইউ বা অন্যান্য শয্যার কোনো সংকট দেখা দিচ্ছে কিনা? দেখুন, চট্টগ্রাম আসলে আইসিইউ যে সংকটের কথা বলা হচ্ছে সেটি আসলে অনেক কাল থেকেই আছে। এই মুহূর্তে আসলে যখন করোনার প্রকোপটি বাড়ছে তখন সেই বিষয়টি আরও বেশি প্রকট হয়ে দাঁড়াচ্ছে। আমরা আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতালে আইসিইউ সুবিধা রয়েছে সেখানে আমরা দেখেছি একেবারে হাতে গোনা কয়েকটি বেড সেখানে আছে এবং সেগুলোকে এমনিতেই
নর্মালি যে সমস্ত অসুখ বিসুখের কারণে মানুষের আইসিইউ প্রয়োজন হয় সেগুলোতে আসলে 12 মাস সেগুলো ভর্তি থাকে। এখন করোনার সময়ে অনেকের আসলে শ্বাসকষ্ট সহ নানা জটিলতা দেখা দিচ্ছে এবং সেই জটিলতার কারণে তাদেরকে আসলে এই সমস্ত হাসপাতালে দিকে ঝুঁকতে হচ্ছে, কিন্তু সেখানে আসলে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও আসলে তারা আইসিইউ সুবিধাটি পাচ্ছে না। সঙ্গত কারণে তারা আসলে বেসরকারি হাসপাতালের দিকে ঝুঁকছেন, সেখানেও আসলে একই অবস্থা। তারপর আসলে তারা ব্যর্থ হয়ে ঢাকা কিংবা অন্যান্য কোনো হাসপাতালের দিকে ঝুঁকছেন যেখানে তাদের সঠিক সেবাটি পাবেন, অর্থাৎ আইসিইউ সেবাটি পাবেন এমন আশা নিয়ে তারা আসলে সেখানে যাচ্ছেন। কিন্তু পুরো দেশের মতো চট্টগ্রামের যে আশপাশের জেলাগুলোতে যে সমস্ত হাসপাতালে আইসিইউ সুবিধা আছে সবখানের অবস্থা আসলে একই রকম। এটি নিয়ে আসলে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারা আসলে যেটি বলছেন যে তারা আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আইসিইউ সংখ্যা শয্যা যাতে বাড়ানো যায়, যাতে মানুষকে আসলে আইসিইউ যে সুবিধা সেটি বাড়ানো যায় সেটি নিয়ে তারা আসলে কাজ করছে। কিন্তু যেহেতু সেটি অনেক ব্যয়বহুল একটি বিষয়, সঙ্গত কারণে এই মুহূর্তে আসলে চটজলদি করে কোনো কিছু করা হচ্ছে না। আমরা যদি একটু করোনার দিকে তাকাই তাহলে আসলে আমরা দেখব যে চট্টগ্রামে গত কয়েকদিন ধরে আসলে করোনার হার যেমন বাড়তি ঠিক একইভাবে মৃত্যুর হারও বেশ ভালো এমনটি বলা যেতে পারে। আমাদের কাছে গত 24 ঘন্টার যে খবর সেটি আসলে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তবে আমরা বলতে পারি যে গত পরশু দিনও চট্টগ্রামে 11 জন মারা গেছেন এবং 801 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং এই সংখ্যাটি আসলে প্রতিনিয়ত বাড়ছে। এই বাড়তি যে করোনার যে চাপ সেটি নিয়ে আসলে চট্টগ্রামের হাসপাতালগুলো তাদের সেবা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে করোনার যে সংক্রমণ তার সর্বশেষ পরিস্থিতি। রিটন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খুলনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনায় করোনা রোগীদের চিকিৎসায় কোনো ধরনের সংকট দেখা দিচ্ছে কিনা, নমুনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা সেখানে? করোনা রোগীদের আসলে চিকিৎসার সংকট তো আছে, এখনো পর্যন্ত আছে। আর নমুনা পরীক্ষার যে বিষয়টা সবচেয়ে বড় হচ্ছে নমুনা পরীক্ষা। মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই নমুনা পরীক্ষার জন্য অনেক লোক আসছেন এবং 7 দিন 8 দিন এমনকি 10 দিন 15 দিন পর্যন্ত লাগছে কিন্তু আসলে নমুনা পরীক্ষার রেজাল্ট দিতে। এইসব মিলিয়ে কিন্তু আসলে আমরা কথা বলেছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নওয়াজের সাথে আমরা কথা বলেছিলাম, আর সোয়াজ হালদারের সাথে। তারা যেটা বলছেন যে আসলে তাদের যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার চেয়ে যেহেতু রোগী বেশি আসছে, নমুনা পরীক্ষা করতে বেশি লোক আসছেন, যে কারণে আসলে নমুনা পরীক্ষার রেজাল্ট দিতে তাদেরকে অনেক দেরি হচ্ছে। এছাড়া আমরা কিন্তু খুলনা জেনারেল হাসপাতালে যে নমুনা পরীক্ষার বিষয়টি সেখানেও কিন্তু আসলে বেশ দেরি হচ্ছে। এমনও ঘটনা ঘটেছে, আমরা এর আগেও কিন্তু আসলে সংবাদ করেছিলাম আমরা যে হয়তো নমুনা পরীক্ষা দেওয়া হয়েছে 7 দিন 8 দিন 9 দিন বা 10 দিনও লেগে যাচ্ছে এবং তারপরে কিন্তু সেই রোগী কিন্তু এমনিতেই সুস্থ হয়ে গেছে। তো এই হচ্ছে খুলনার নমুনা পরীক্ষার যে চিত্র। আর এর পাশাপাশি হাসপাতালগুলোতে আসলে চিকিৎসক সংকট যেমন রয়েছে, আর এছাড়া প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসক পাচ্ছেন না, নার্স পাচ্ছে না, এই বিষয়গুলো তো আসলে সমস্যাগুলো বেশ শুরু থেকেই আছে এবং এই সব বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। কথা বলার পর কিন্তু আসলে চিকিৎসকরা দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তারা যেটা বলছেন যে আসলে চিকিৎসক সংকট রয়েছে নার্স সংকট এবং সবচেয়ে বড় কথা যে সক্ষমতা, সেই সক্ষমতাও কিন্তু আসলে পর্যাপ্ত নয়। তারপরেও আসলে করোনা শুরু থেকে যে অবস্থা ছিল, যে সক্ষমতা ছিল, এখন কিন্তু হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলেও কিন্তু আসলে করোনা রোগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি যে গত পরশু দিনও কিন্তু খুলনাতে 11 জন মৃত্যু হয়েছে, আর এছাড়া 197 জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল 839 জনের। সব মিলিয়ে খুলনাতে কিন্তু করোনা শনাক্তের হার 23%। এটা গত পরশু দিনের রিপোর্ট, যদিও গত 24 ঘন্টা কি হয়েছে এখনো পর্যন্ত আসেনি। তো সব মিলিয়ে খুলনার করোনার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং খুলনা থেকে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকার হাসপাতালে ভর্তি করোনা রোগীদের বেশিরভাগই করোনা টিকা নেননি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, রোগী ভর্তির অপেক্ষায় 3টি অ্যাম্বুলেন্স। এরা এসেছে ঢাকার বাইরে থেকে।
অবস্থা জটিল হওয়ার পর রোগীরা এসেছেন হাসপাতালে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, গত 1 মাসে করোনা সংক্রমণ বেড়েছে 8 ভাগেরও বেশি, মৃত্যু বেড়েছে 5 গুণ, আর হাসপাতালে ভর্তি 75 ভাগ রোগী গ্রামের। এই 75% রোগী বয়স্ক রোগী, বেশিরভাগই বয়স্ক রোগী, এবং এরা আবার ভ্যাকসিনও নেয়নি। তাদের ছেলেমেয়েরা ভ্যাকসিন নিয়েছে, তারা ভ্যাকসিন নেয়নি। তারা ভ্যাকসিন নেওয়াতে কিছুটা অনীহা দেখিয়েছে। তো যারা ভ্যাকসিন নেয়নি, বোঝা গেল যে তারা তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে রাজধানীর ইস্কাটনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে 1000 বেডের করোনা হাসপাতাল করছে সরকার। এতে থাকছে 400 করে আইসিইউ ও এইচডিইউ। শনিবার চালু হচ্ছে এই হাসপাতাল। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে ভারত থেকে আসবে 200 টন অক্সিজেন। করোনার সঙ্গে রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এবছর শনাক্ত হয়েছে 1669 জন। 3 জনের মৃত্যুর খবরও পেয়েছে স্বাস্থ্য বিভাগ। মন্ত্রী বললেন, ডেঙ্গু আক্রান্তদের আলাদা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কয়েকটি হাসপাতালকে আমরা চিহ্নিত করলাম যেখানে আমরা ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থা নিব, কারণ করোনা যেখানে চিকিৎসা হয় করোনার, সেখানে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 24 ঘন্টায় একদিনে সর্বোচ্চ 105 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে কঠোর লকডাউনের রাজধানীর খবর জানাতে গাবতলী ও আব্দুল্লাহপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি গাবতলীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, এই মুহূর্তে গাবতলীর চিত্র আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনার চোখে পড়েছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী ভোর 6টা থেকে তৎপর। ঢাকার যে সকল প্রবেশ পথগুলো রয়েছে তার মধ্যে গাবতলী অন্যতম। গাবতলী দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ চলাচল করেন। আজকে আমরা সকাল ভোরে আসার পর থেকে যেমনটি দেখছি, প্রচুর মানুষ ঢুকছেন এবং যে চেকপোস্টগুলো রয়েছে এখানে, সেই চেকপোস্টগুলোতে তাদের যে নজরদারি সেটি চোখে পড়ার মতো। প্রত্যেকটি গাড়িকেই তারা দাঁড় করাচ্ছেন এবং যেগুলো গাড়ি দেখে জরুরি মনে হচ্ছেন, মূলত 2টি ভাগে তারা ভাগ হয়ে এখানে দায়িত্ব পালন করছেন। চেকপোস্টের একেবারেই সামনে একজন, যিনি আসলে গাড়িগুলোকে দেখে এখানে 2টি লেন করে দেওয়া হয়েছে। আলাদা আলাদা লেন করে দিয়ে যেই গাড়িগুলো জরুরি সেগুলোকে ছেড়ে দিয়ে যেই গাড়িগুলো দেখে চেকিং এর প্রয়োজন মনে করা হচ্ছে সেই গাড়িগুলো আরেকটি লেনে পাঠিয়ে সেগুলোকে দাঁড় করিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা বেশ কিছু মামলা করতে দেখেছি এখানে। ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব পালন করছেন তারা মোটরসাইকেল, ব্যক্তিগত প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোকে বেশ কিছু মামলা করেছে। যেই মামলাগুলো সম্প্রতি এখানে হয়েছে তার 2-1টা কারণ আমি যদি একটু বলি। একজনকে মামলা করা হয়েছে, তিনি আসলে শ্বশুর বাড়ি থেকে ফিরছিলেন। আরেকজনকে মামলা করা হয়েছিল, তিনি আসলে যদিও অ্যাপ ভিত্তিক সেবা বন্ধ, তারপরেও তিনি মোটরসাইকেলে করে 3 জনকে পরিবহন করছিলেন এবং সেই সাথে মামলা করা হয়েছিল, তিনি আসলে যদিও অ্যাপ ভিত্তিক সেবা বন্ধ, তারপরেও তিনি মোটরসাইকেলে করে 3 জনকে পরিবহন করছিলেন এবং সেই সাথে একজনও মাস্ক পরিধান করেননি। তো এ ধরনের নানা অযৌক্তিক কারণ দিয়েই কিন্তু বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে ঢাকার ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে দায়িত্ব রয়েছেন তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে একটি বিষয় এখানে উপেক্ষিত, আমার এই 1 ঘন্টা ধরে আমি এখানে দেখছি, পর্যবেক্ষণ করে আমার যেটি মনে হয়েছে যে যানবাহনকেই এখানে আসলে আটকানো হচ্ছে, কিন্তু যেই রাস্তার সারি দিয়ে একেবারে শয়ে শয়ে মানুষ ঢুকছে সকাল থেকেই। আপনি দেখতে পারবেন, এখন দর্শকরা দেখছেন যে একেবারেই ভিড় লেগে থাকে এই জায়গাটিতে। যেই ফুটপাথটি দেখা যাচ্ছে, এই ফুটপাথটি ধরে মানুষ একের পর এক ঢুকছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশিরভাগই এখানে যারা রয়েছেন তারা আসলে যানবাহন আটকাচ্ছেন। তবে যারা পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার দিকে ঢুকছেন তাদেরকে কিন্তু সেরকম নজরদারির আওতায় আনা হচ্ছে না। তো তাদেরও কিন্তু আসলে নজরদারি আওতায় আনার দরকার, কারণ তারা কেন কি কারণে ঢাকায় এভাবে ঢুকছেন আমরা অনেকে দেখেছি। তারা বিভিন্ন বাসা থেকে তারা ফিরছেন এবং সেই
জায়গাগুলো থেকে আমরা দেখেছি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাদের কারণ নিশ্চয় জানা উচিত এবং যারা অযৌক্তিক কারণে ঢুকছেন তাদেরকে জরিমানার আওতায় আনা উচিত। এই ছিল আসলে আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ মাসুদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি আব্দুল্লাহপুরে, সেখানকার চিত্র জানাবেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আপনি মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন? গাড়ির চলাচল কেমন সেখানে, এবং চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ছে কিনা? দেখুন, রাজধানীর আব্দুল্লাহপুর সহ যে প্রবেশ মুখগুলো আছে প্রত্যেকটাতে কিন্তু ইতোমধ্যে চেকপোস্ট বসেছে। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও আমরা চেকপোস্টের যে তৎপরতা সেই তৎপরতা লক্ষ্য করেছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঢাকা থেকে যে গাড়িগুলো বের হচ্ছে সেই গাড়িগুলোকে চেক করা হচ্ছে। এখান থেকে প্রায় 150 বা 200 মিটার দূরেই কিন্তু আরেকটি চেকপোস্ট আছে, যেটি ঢাকায় প্রবেশ করছে যেসব গাড়ি সেসব গাড়িকে চেক করা হচ্ছে। তবে পেডেস্ট্রিয়ান যারা বা পথচারী যারা তাদেরকে কিন্তু তল্লাশি করার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই এবং পুলিশ সেই দিকে কিন্তু নজরও দিচ্ছে না। তবে যেসব গাড়ি বের হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে পণ্যবাহী যেসব ট্রাক, ফিরতি ট্রাক, অর্থাৎ ঢাকায় মাল নিয়ে এসেছিল ফিরে যাচ্ছে, এরকম গাড়ি এখন পর্যন্ত বেশি বের হয়েছে। তারপরেও যেসব প্রাইভেট কারে করে যারা বের হচ্ছেন প্রাইভেট কারকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তল্লাশি করা হচ্ছে এবং তাদের কারণ জানা হচ্ছে যে তারা কয়জন গাড়িতে আছেন এবং তারা কি উদ্দেশ্যে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সবকিছুই কিন্তু খেয়াল করা হচ্ছে। এবং যদি কেউ যথোপযুক্ত কারণ দেখাতে না পারছেন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সাথে সাথেই মামলা দেওয়া হচ্ছে সেসব গাড়ির নামে বা সেসব চালকের নামে বা কর্তৃপক্ষের নামে। তো এইভাবেই ব্যবস্থা চলছে এখন পর্যন্ত। গাড়ির চাপ রাস্তায় তেমন একটা নেই। আজকে আপনি জানেন যে কঠোর লকডাউনের 4র্থ দিন। তো 4র্থ দিনের যে পরিস্থিতি এখন পর্যন্ত বলা যায় যে ঢাকা থেকে যত সংখ্যক গাড়ি বের হচ্ছে বা ঢাকায় যত সংখ্যক গাড়ি ঢুকছে সবকিছু মিলিয়ে এখনো বলা যায় যে খুব বেশি চাপ এখনো পড়েনি। তবে যে হারে গাড়ির আমরা দেখছি যে ঢাকার ভেতরে প্রবেশ করা শুরু করেছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে বেলা বাড়ার সাথে সাথে এর সংখ্যা বাড়তে থাকবে এবং গাড়ির চাপও কিন্তু বাড়তে থাকবে। সেক্ষেত্রে বলা যায় যে লকডাউনের 4র্থ দিনের শুরুতে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু কিছুটা বলা যায় যে শিথিলতার দিকেই যাচ্ছে এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে আব্দুল্লাহপুর থেকে কঠোর লকডাউনের সবশেষ খবর। গাবতলী ও আব্দুল্লাহপুর থেকে কঠোর লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকার 2 সিটি কর্পোরেশনেরই দাবি এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। মাত্র 2 সপ্তাহে বেড়েছে 5 গুণ। নগরবাসীর অভিযোগ, তৎপরতা বাড়ানোর দাবি করা হলেও মশা মারার কর্মসূচি চোখে পড়ছে না। 9 জুলাই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেদিন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হন 24 জন, আর উত্তর সিটি চিরুনি অভিযান শুরু করে 10 জুলাই। সেদিন ডেঙ্গু রোগী শনাক্ত হয় 48 জন। টানা অভিযান চালানোর পরও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। 2 সপ্তাহ আগে ঢাকা দক্ষিণে ডেঙ্গুর হটস্পট ছিল মুগদা, বাসাবো ও খিলগাঁও। এতদিনে এটি ছড়িয়েছে মতিঝিল, গ্যান্ডারিয়া সহ বেশ কিছু এলাকায়। আর ঢাকা উত্তরে বসুন্ধরা, লালমাটিয়া, মিরপুর ও মগবাজারে এডিস মশা সবচেয়ে বেশি। আমার গলিতেই আমি যে বাসাতে থাকি এ বাসাতে 2 জনের পজিটিভ মানে ডেঙ্গু হয়েছে গত 2 সপ্তাহে। আমার ছেলে কালকে ডেঙ্গু পজিটিভ আসছে। মশার ওষুধ তো দেয় দেখছি, এখন ওষুধ না কি তা তো আর জানি না। যদি আর বাস্তবিক পক্ষে যা আমার বলার কথা সেটা যদি ওষুধে হতো তাহলে আমার এক বাসায় 2 জন ডেঙ্গু ওষুধওয়ালা ওষুধ দিয়ে চলে গেল, আরেকজন আছে পরিষ্কার করার, সে যদি সকালবেলা বিকালবেলা পরিষ্কার না করে তাহলে তার ওষুধ দিয়ে লাভ হলো না। নগরীতে ডেঙ্গু যখন ভয় বাড়াচ্ছে তখন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন চলছে স্বাভাবিক সময়ের লোকবল দিয়েই। পরিস্থিতি মোকাবেলায় জনবল বাড়ানোর তাগিদ কাউন্সিলরদের। ল্যাব্রোসেটিং এর জন্য আপনার ধ্বংস করার জন্য 7 জন আর ফকার মেশিন চালানোর জন্য 5 জন। তারা অক্লান্ত পরিশ্রম করছেন। ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে ওষুধগুলো আমাদেরকে দিচ্ছে খুবই ভালো, কিন্তু আমি মনে করি যে একটু আমাদের লোকবলটা বাড়াতে হবে। তবে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু বাড়ার দায় নগরবাসীরও। নির্মাণাধীন ভবন, বাড়ির ছাদ ও আঙিনায় জমে থাকছে পানি। জরিমানা করার পরও সচেতন হচ্ছে না অনেকে। পরিষ্কার পানিতে যে লার্ভা হয় এগুলোতে যাতে পানিগুলি ফেলে দেয় এই ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা যারা আমাদের
এই নির্দেশনাগুলি পালনে অনীহা দেখাচ্ছে তাদেরকে আমরা জরিমানা বা শাস্তি দিচ্ছি। জুন মাসে ঢাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 272 জন, জুলাইয়ে সেই সংখ্যা 1307 জন। এখনো নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় আজ থেকে 20 ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামছে 2 সিটি কর্পোরেশন। রাজধানীর 17টি হটস্পটে শুরু হচ্ছে ওষুধ ছিটানো। এডিসের নিধনে প্রয়োজনে আউটসোর্সিং এর সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এছাড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি সেল। করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 105 জন। এর মধ্যে 102 জনই রাজধানীর বাসিন্দা। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ সময় ঢাকার 2 মেয়র অভিযোগ করেন, হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের না দেয়ায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। দক্ষিণের মেয়র জানান, রাজধানীতে ছাদ বাগানের প্রবণতা বাড়লেও তা পরিচ্ছন্ন না রাখায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আর উত্তর ঢাকার মেয়রের দাবি, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এডিস মশা বাড়ার কারণ। বিভিন্ন হাসপাতালে যখন রোগী ভর্তি হয় তখন কিন্তু কন্ট্রোলটা করা সম্ভব, যখন একখানে 1000 রোগী যখন হয়ে যাবে তখন কিন্তু সম্ভব না। এটি খুবই জরুরি ব্যাপার যে আমাদেরকে হাসপাতালগুলা আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। ছাদ বাগান আমরা চাই প্রাকৃতিকভাবে আমাদের ঢাকাকে সুন্দর করার জন্য, কিন্তু এটা যদি সঠিকভাবে পরিচর্যা না করা হয়, এখানে যদি পানি জমে থাকে, তাহলে এটা কিন্তু একটা বড় আমাদের জন্য প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। পরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, রামপুরা, মহাখালী, মগবাজার সহ ঢাকার 17টি হটস্পটে সোমবার থেকে ওষুধ ছেটানো শুরু হবে। এছাড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের অধীনে সেল গঠন করা হয়েছে। আমাদের হাসপাতাল থেকে আমরা তথ্য পাওয়া, তো আমার মনে হয় আমাদের হেলথের যে সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন, আপনাদের আন্তরিকতা আমি লক্ষ্য করেছি যে আছে, কিন্তু আপনারা কাজটা কিন্তু কালেকটিভলি করতে হবে, কালেকটিভলি সমন্বিতভাবে করতে হবে। আগে থেকে উই আর নট রেডি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে লোকবল সহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি বছর বাড়ছে ডেথ রেফারেন্স মামলা। মহামারী করোনায় সীমিত আকারে বিচারিক কার্যক্রম চলায় উচ্চ আদালতে ঝুলছে অন্তত 1300 মামলা। মামলা নিষ্পত্তির অপেক্ষায় বছরের পর বছর কন্ডেম সেলে দিন কাটাচ্ছেন আসামিরা। ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে 2001 সালের 14 এপ্রিল বোমা হামলায় নিহত হয় 10 জন। ঘটনার 4 বছর পর হরকাতুল জিহাদের 8 জঙ্গিকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলার শুনানি এ বছরের অক্টোবরে। এরকম অন্তত 1300 ডেথ রেফারেন্সের মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত আসামিদের কন্ডেম সেলেই থাকতে হচ্ছে। ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন বলছেন, বিচারিক আদালতের রায়ের পরই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রাখা আইনের লঙ্ঘন। কিন্তু এ বক্তব্যের বিরোধিতা করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের অনুমোদন ব্যতীত ফাঁসির আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ডেথ সেলে পাঠানোটা আইন বহির্ভূত, বিধান বহির্ভূত। মানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এই ব্যাপারে বলেছে যে না, যে পর্যন্ত মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করা না হবে, চূড়ান্ত না করা হবে, ততদিন পর্যন্ত তাদেরকে ডেথ সেলে রাখা যাবে না। যদি ফাঁসির আসামি থাকে 3 জন করে হলো পার ডে, কিন্তু 6000 কিন্তু জেল পুলিশ লাগছে। এখন এই জেল কোড অনুযায়ী কিন্তু এখানে বিধানটা আছে। আর অপরাধ বিজ্ঞানীরা বলছেন, আর্থিক দিক থেকেও মৃত্যুদণ্ডের মামলা বেশি ব্যয়বহুল। তাই কারাগারে সংশোধন কেন্দ্র তৈরিতে আরও উদ্যোগী হতে হবে, কারণ মৃত্যুদণ্ড অপরাধ দমনে সহায়ক নয়। যে অপরাধের ক্ষেত্রে একজন অপরাধীর রিফর্মের সুযোগ থাকে, সংশোধনের সুযোগ থাকে, সেই জায়গাটি যাতে ওপেন করা যায়। কারণ একবার যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু সে আসলে কোনো সংশোধনের সুযোগ পাচ্ছে না, এবং সেটা যদি কোনো ভুলভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু সে তার জীবন ফিরে পাচ্ছে না। আপিল বিভাগে এখন 2000 সালের মৃত্যুদণ্ডের মামলা নিষ্পত্তি চলছে।
অথচ দেশের কারাগারগুলোতে এখন 2003 জন ফাঁসির আসামি রয়েছে, যাদের মধ্যে 54 জন নারী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো অনুমতি ছাড়াই গুলশান লেকে বাঁধ দিয়ে মাছ চাষ করছে কয়েকজন প্রভাবশালী। তাদের দাবি, মশার লার্ভা ধ্বংস করতে এই উদ্যোগ। তবে গুলশান সোসাইটির অভিযোগ, মশা নিধনের অজুহাতে লেক দখলের পাঁয়তারা চলছে। একে অবৈধ বলছে রাজুক। রাজধানীর গুলশানের 29 ও 30 নম্বর লেকের পাশের ওয়াকওয়ের ছবি এটি। আদালতের নিষেধাজ্ঞায় আটকে আছে উন্নয়ন কাজ। সেই সুযোগে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে লেক। আপনার বাপদাদার সম্পত্তি হলে দাগ নাম্বার থাকে, এখানে কোনো দাগ নাম্বার কোনো আছে? সরকারি জায়গা, এগুলি নদীর জায়গা। আরো 14 বছর আগে ভোগ দখল, 14 বছর আগে জায়গাটা ভাঙা আছিল লেকে থাকে, এখানে কোনো দাগ নাম্বার কোনো আছে? সরকারি জায়গা, এগুলি নদীর জায়গা। আরো 14 বছর আগে ভোগ দখল, 14 বছর আগে জায়গাটা ভাঙা আছিল। লেকের পানিতে এডিস মশার লার্ভা থাকার অজুহাতে লকডাউনের মধ্যেই বাঁধ দিয়ে শুরু হয়েছে মাছ চাষ। গুলশান সোসাইটির অভিযোগ, রাজুকের সঙ্গে লেক ব্যবস্থাপনার চুক্তি থাকলেও তাদের না জানিয়ে দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। তারা কিছু দুষ্কৃতিকারী, তারা সরকারের নাম ভাঙিয়ে তারা লেক দখলের সঙ্গে জড়িত আছে। এটা আমাদের জলাশয় সংরক্ষণ আইনের সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটেছে এটার মধ্যে দিয়ে। অভিযোগ পাওয়া গেছে, ক্ষমতাসীন দলের করাইল বস্তি এলাকার নেতারা এই কাজ করছেন, যার নেতৃত্বে আছেন ইউনিট নেতা মোহাম্মদ আলী। ক্যামেরায় কথা বলতে না চাইলেও তাদের দাবি, কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ ছাড়বো, আবার শুনতেছি যে এমনি রিপন মিয়ার কাছে যান আপনি, উনি এলাকার একজন মুরব্বী, ওনার কাছে গেলে সবাই সবকিছু জানতে পারে। আর ওয়ার্ড কাউন্সিলর বলছেন, উত্তরের মেয়রের নির্দেশে মশার লার্ভা ধ্বংসের জন্য লেকে মাছ চাষ করা হচ্ছে। এই মশার উপদ্রব থেকে এলাকাবাসীকে মুক্ত করার জন্য আমরা সেখানে মাছের চাষ করি এবং মাছ সেখানে ফেলে আজকে দেখেন লেকের পানি কত সুন্দর। তবে রাজুক বলছে, লেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়ার অনুমতি দেওয়া হলেও বাণিজ্যিক মাছ চাষের কোনো চুক্তিই হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলরের উদ্যোগে এখানে মাছ ফেলা হয়েছে মশার লার্ভা খাওয়ার জন্য। এই জন্য এখানে মাছ ফেলা, এখানে মাছ কোনো এগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হবে না, তাদেরকে ওয়ার্নিং দিয়েছি আমি। এই ঘটনায় কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে চালক সুকানের গাফিলতিতে। জলযানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি পায়নি তদন্ত কমিটি। এতে অভিযুক্তদের চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। পাশাপাশি কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাবাজার ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে শরীয়তপুরের মাঝিকান্দিতে। শুক্রবার সকাল 9:30টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া যাওয়ার পথে পদ্মা সেতুর 17 নম্বর পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। তদন্তে সেদিনই 4 সদস্যের কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। সে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে রোববার। এতে বলা হয়েছে, ফেরিটিতে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না, চালক সুকানের গাফিলতিতেই পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগেছে। সে কারণেই ইনল্যান্ড মাস্টার আব্দুর রহিম ও হুইল সুকানি সাইফুল ইসলামকে এ ঘটনায় দায়ী করেছে তদন্ত কমিটি। জাহাজের যে গতি থাকার কথা ছিল এবং নদীর যে গতি, সেই গতির সাথে সমন্বয় করতে না পারায় আমাদের জাহাজের যে ইনচার্জ মাস্টার এবং সুকানি ছিলেন, তাদের অসতর্কতা এবং দক্ষতার অভাবের কারণে এই জাহাজটি পিলারের সাথে ধাক্কা খায়। তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযুক্ত চালক ও সুকানিকে চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান। এছাড়া পূর্ব নির্ধারিত রুট 6 থেকে 13 নম্বর পিলার এলাকা দিয়ে ফেরি চলাচল করতে হবে। ইনভেস্টিগেশন অফিসার নিয়ে করেছি, যেহেতু এই তদন্ত কমিটি সুপারিশ করেছে, এখন এই তদন্ত কমিটির রিপোর্টটা উনি দেখবে। হ্যাঁ, দেখে আবার সরজমিনে নিজে যাইতেও পারে, দেখে এটা পর্যালোচনা করে আমাকে রিপোর্ট দিবে চেয়ারম্যান কাছে, যে ওরাদেরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা যায়। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী মাদারীপুরের বাংলাবাজার ঘাটটি সরিয়ে নেওয়া হবে শরীয়তপুরের মাঝিকান্দিতে। এছাড়া সেতুর পিলারে রবার ফোল্ডার দেওয়ার অনুরোধ করা হয়েছে সেতু কর্তৃপক্ষকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা সংক্রমণের চরম ঝুঁকি ও লকডাউনের মধ্যেই হবে সিলেট ৩ আসনে উপনির্বাচন। বুধবার অনুষ্ঠিত হতে যাওয়ার নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে সাংবিধানিক কারণে ভোট পেছানোর সুযোগ নেই। এজন্য স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে তারা। 14 জুলাই নির্বাচনের তারিখ ঘোষণার পর করোনা মহামারীতে তা পিছিয়ে করা হয় 28 জুলাই। এখনো লাগামহীন মৃত্যু ও সংক্রমণের গতি। এই ঝুঁকির মধ্যেই সিলেট 3 আসনে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাংবিধানিক কারণেই তারিখ আর পেছানোর সুযোগ নেই বলছে নির্বাচন কমিশন। করোনা অতিমারি চলছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদেরকেও কিন্তু এটার সাথে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে জীবন জীবিকা বা আমাদের যে বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমাদেরকে করতেই হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী। শেষ মুহূর্তের প্রচারে তাদের সঙ্গে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। সেই নান্দনিক আধুনিক সিলেট 3 গড়ে তোলার লক্ষ্যে সকল ভোটারদের প্রতি উদারত আহ্বান জানাবো যে নৌকাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্য প্রার্থীরা। আমার মনে হয় না যে এইখানের মধ্যে কোনো কারচুপি হবে ফেয়ার ইলেকশন, সেই জন্য আমি আশা করে নামছি। বিভিন্নভাবে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, এইগুলো অবিলম্বে বন্ধ করে 28 জুলাই যাতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক। গ্রহণযোগ্য নির্বাচনের সব প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভালো প্রস্তুতি তারা নিয়েছেন। একটা কনস্টিটিউয়েন্সি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা কোনো অসুবিধার মধ্যে নেই আমাদের জানিয়েছেন এবং আমরা খুশি হয়েছি তার প্রস্তুতি দেখে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে সিলেট 3 আসন, মোট ভোটার 3.5 লাখ। 28 জুলাই 149টি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। গরু মহিষের হাড়, শিং সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রয়েছে আলাদা অর্থনৈতিক গুরুত্ব। উচ্ছিষ্ট এসব অংশই রপ্তানি হচ্ছে জাপান, চীন ও কোরিয়া সহ অনেক দেশে। ঈদের পর জমজমাট হয়ে উঠেছে এই বাজার। রপ্তানি উৎসাহিত করতে প্রণোদনা দিচ্ছে সরকারও। হাড্ডিপট্টি নামেই পরিচিত রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন এই এলাকা। এখানে চলে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া গরু, মহিষ, ছাগলের হাড়, শিং, অন্ডকোষ, চর্বির বেচাকেনা। সারা বছর কম বেশি চললেও কোরবানি ঈদের সময় জমজমাট এই ব্যবসা। বিভিন্ন এলাকায় বর্জ্য হিসেবে ফেলে দেওয়া পশুর বিভিন্ন অঙ্গ বিক্রির জন্য এখানে নিয়ে আসে কসাই, পথশিশু, পরিচ্ছন্ন কর্মী ও ফেরিওয়ালা। প্রতি কেজি হাড় বিক্রি হয় 8 থেকে 10 টাকা কেজিতে। অন্ডকোষ 20 থেকে 35 টাকা, পাকস্থলী 120 টাকা, শিং 100 টাকা পিস। হাড়ের চাহিদা আছে, তো শিংয়ের চাহিদাগুলো এখন কমে গেছে গত বছরের থেকে। এগুলা প্রসেসর চট্টগ্রাম, আশুলিয়া, আপনার এখানে কেরানীগঞ্জ আছে, মানে 3টা ফ্যাক্টরি আছে। সব জায়গা থেকে ওনারা নিয়ে ওনাদের ফ্যাক্টরিতে কাজ করবে, এখন নিয়ে ফ্রিজে আপ করব। ব্যবসায়ীরা জানিয়েছেন ওষুধ ও মেলামাইনের তৈজসপত্র শিল্পে চাহিদা আছে পশুর হাড়ের। সাবান তৈরিতে কাজে লাগে চর্বি, আর নারী অন্ডকোষ রপ্তানি হয় চীন, জাপান, কোরিয়া ও হংকংয়ে। এটা আমরা মেশিনে টুকরা করে দেই, 1 ইঞ্চি 1/2 ইঞ্চি টুকরা করে দেই। এটা ওষুধ কোম্পানি লিয়া যায়, এটা রিফারিং করে মনে করেন এটা ক্যাপসুলের কভার তৈরি করে। গত 2 বছর ধরে এসব পণ্য রপ্তানিতে উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে 10% হারে প্রণোদনা। এই খাতকে বিকশিত করতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। এটা উদ্যোগ বলতে তো আলাদা কিছু না, রপ্তানি হচ্ছে এবং আমরা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, মানে রপ্তানিতে প্রণোদনা দেওয়া হচ্ছে, সুতরাং এটাও নষ্ট হচ্ছে না। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর 185 কোটি টাকার পশুর হাড়, নারী, অন্ডকোষ রপ্তানি হয়েছে বিভিন্ন দেশে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পানি বাড়ায় দেখা দিয়েছে যমুনার ভাঙন। এরই মধ্যে গৃহহীন হয়েছে টাঙ্গাইলের 2 শতাধিক পরিবার। নদীগর্ভে চলে গেছে ফসলি জমি সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে দাবি উঠেছে স্থায়ী বাঁধ নির্মাণের। এদিকে পুরাতন ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত শেরপুর সদরের চরাঞ্চলের 6টি গ্রাম। আগে 3বার যমুনার ভাঙনে
ভিটেমাটি হারিয়েছেন টাঙ্গাইল সদরের চরপৌলি গ্রামের আব্দুল মোতালেব। আবারও ভাঙনের মুখে তার বাড়ি। বৃদ্ধ বয়স আর অসুস্থতার মধ্যে এই পরিস্থিতি কিভাবে সামলাবেন তা ভেবে পাচ্ছেন না তিনি। আর একখণ্ড জায়গাও নেই বাড়ি করার মতো। বাড়ি এই তো আন কোনে নমো আন ভাঙ্গে জড়ো করে থুই তাবাতে আল্লাহ কোনে নেবার দিব এমন ঠিক হয় নাই। আব্দুল মোতালেবের মতো বিপদে টাঙ্গাইল সদর উপজেলার হুগরা, মাহমুদনগর, কালিহাতী উপজেলার বেলটিয়াবাড়ি ও নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকার বাসিন্দারা। ভাঙন কবলিতরা বলছেন ক্ষতির মুখে পড়তে হচ্ছে প্রতি বছরই। যমুনার পারে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। কিচ্ছুই নাই, আশেপাশে এই যে ফেরান নদীর কাছে রয়েছি, 6 বাংলার মুখামুখিতে পড়ছি। আবার 27 বছর হলো বিয়ে হয়েছে, 8 বাঙ্গুরে দিছি, এইবার 9 দইব। কিভাবে ভবিষ্যতে এই বাঁধটাকে স্থায়ী বাঁধ হিসাবে রূপান্তরিত করা যায়, এটা আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারের কাছে দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন ঠেকাতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর স্থায়ী বাঁধ নির্মাণে কিছুটা সময় দরকার। চরপৌলি অংশটাতে যে প্রজেক্ট আছে এটা হইতে একটু সময় লাগবে, চরপৌলি এবং নাগরপুর। আর সদরের যেটা ওই যে মাহমুদনগর ইউনিয়নের পুকুরিয়া এলাকাটাতে কাজ শুরু হবে সহসাই। পুরাতন ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন দেখছে শেরপুর সদর উপজেলার মানুষ। প্রতিদিনই বিলীন হচ্ছে আবাদি জমি, লোকালয়ের স্থাপনা। এই নদীটা ভাঙ্গে আমাদের গ্রামের নিকটবর্তী এসে গেছে এবং কিছু ঘরবাড়ি ভাঙ্গে চলে গেছে। চেয়ারম্যান আসে না, একটা আইন দেয় না, বাসের একটা বেরিয়াদা নাই। দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। অ্যানালিসিস করে ওনারা প্রকল্প তৈরি করবেন। আমাদের স্থানীয় এমপি মহোদয়ের সুপারিশ নিয়ে প্রকল্প আমরা প্রেরণ করব। আশা করি এই ভাঙন মোকাবেলায় আমরা সক্ষম হব। ভাঙনের মুখে এরই মধ্যে বাড়িঘর অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন চরাঞ্চলের 6টি গ্রামের অনেকে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাম্পার ফলন আর করোনা পরিস্থিতির কারণে কাঁচামরিচ নিয়ে বিপাকে পড়েছেন নওগাঁর চাষিরা। স্থানীয় বাজারে প্রতি মণ মরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। এতে শ্রমিকের মজুরি সহ উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। কৃষি বিভাগ বলছে বাম্পার ফলনের কারণে দাম কমেছে কিছুটা। নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর হাট। প্রতিদিন এখান থেকে ট্রাক ভর্তি কাঁচামরিচ যায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু করোনা পরিস্থিতিতে নেই ব্যবসায়ীদের আনাগোনা। এতে গত বছরের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে মরিচ। তাই উৎপাদন খরচ তোলায় কঠিন হয়েছে অনেকের কাছে। 8 টাকা 10 টাকা কেজি মরিচ বেচে কোনো লাভবান হবে না, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। 15 টাকা কেজি ঝাল বিক্রি করলে জমির ওষুধের খরচই তো হবে না। এভাবে তো ঝাল তুলে আমাদের পড়তে হচ্ছে না, সবকিছু মিলে। হ্যাঁ, সবকিছু মিলে হয়তো বা এটা সিন্ডিকেট। লকডাউনের কারণে বাইরের জেলা থেকে ব্যবসায়ীরা না আসায় কমেছে চাহিদা। এতে মরিচের দাম কমে গেছে বলে দাবি আড়তদারদের। বাজারের উপরে খারাপ, এই ক্ষেত্রে ঝালের দামটা কম, কোনো সিন্ডিকেট করে না। এখান থেকে যেটা যাবে মরিচের দাম কমে গেছে বলে দাবি আড়তদারদের। বাজারের উপরে খারাপ, এই ক্ষেত্রে ঝালের দামটা কম, কোনো সিন্ডিকেট করে না। এখান থেকে যেটা যাবে ওখানে তো চলিচ্ছে না মরিচ। জেলায় এবার 1300 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। বাম্পার ফলন ও লকডাউনের কারণে বাজারের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। অন্যান্য বছর এই সময় মরিচের গাছ অনেক জায়গায় বন্যাতে নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে মরিচের সরবরাহ কমে যায়, যার জন্য দাম বেশি হয়। এবার সেই গাছগুলো ভালো আছে, সজীব আছে, যার জন্যই মরিচের প্রোডাকশন ভালো এবং দাম এই কারণে একটু কম আর কি। স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকার মধ্যে। এই অবস্থায় প্রান্তিক চাষিদের ক্ষতি পোষাতে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 49 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর এটি দেশটিতে একদিনের সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 6,635 জন, নতুন আক্রান্ত 4,22,000-এর বেশি। এর মধ্যে সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় 1,266 জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছে 500 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ানো 5.5 লাখ। ভারতে একদিনে 411 জনের মৃত্যু এবং 38,153 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বিশেষ কোভিড পাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে 6 আগস্ট থেকে ইতালিতে গ্রিন পাস ব্যবহার করে চলাফেরার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেখানকার নাগরিকেরা। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট প্রাণহানি 41,74,000-এর বেশি। শনাক্ত ছাড়িয়েছে 19,47,00,000।
সমুদ্র উপকূলে লবণাক্ত মাটিতে নয়, বাড়ির উঠানেই সুন্দরবনের ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের এক বৃক্ষপ্রেমী। 3 বছরের নিরলস চেষ্টায় 9 প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদের এই বাগান গড়ে তুলেছেন তিনি। শখের বশে করা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ লবণাক্ত পানিতে, বিশেষ করে সমুদ্র উপকূলে জন্মায়। জোয়ারের পানিতে প্রতিদিন 2 বার এসব উদ্ভিদের শেকড় প্লাবিত হয় বলে এদের গড়নও ভিন্ন। সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে এনে নিজের বাড়িতে এসব প্রজাতির উদ্ভিদের বাগান করেছেন বিক্ষোভপ্রেমী সৈয়দ মোহাম্মদ মাইনুন আনোয়ার। এটা আমার একটা উদ্দেশ্য ছিল যে সুন্দরবন সম্বন্ধে যদি আমি মানুষকে সচেতন করতে পারি এবং আমাদের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা যারা আছে, তাদেরকে যদি সুন্দরবনের গাছের সাথে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে সুন্দরবনের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। সুন্দরবন রক্ষার ব্যাপারে আমরা সবাই সম্মিলিতভাবে চিন্তা করতে পারবো। এই উদ্যোগকে মডেল হিসেবে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে ম্যানগ্রোভ কর্নার করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। উনি একটি সফলভাবে এই ধরনের একটা কর্নার সৃষ্টি করতে সক্ষম হয়েছেন ওনার বাড়িতে। ওনার সহযোগিতায় আশা করছি আমরা অতি শীঘ্রই একটি এ ধরনের ম্যানগ্রোভ ফরেস্টের একটা মডেল আমরা বটানিক্যাল গার্ডেনে তৈরি করতে পারবো, যার মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে বাস্তবভিত্তিক ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে ধারণা দিতে পারবো। ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের বাগানকে ব্যতিক্রমী বলছেন বিশেষজ্ঞরা। তবে ম্যানগ্রোভ নিয়ে গবেষণার জন্য উপকূলের বনই উপযুক্ত বলে জানান তারা। ম্যানগ্রোভ স্পিসিস নিয়ে গবেষণা করতে হলে ম্যানগ্রোভ হ্যাবিটেটই তার সঠিক স্থান এবং সেখানে রেখে আমাদের গবেষণা করতে হবে। তবে কেউ নিজস্ব উদ্যোগে বা কৌতূহলবশত গাছ লাগাতে পারে, আর কেউ যদি ব্যক্তিগতভাবে করে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, তাকে ধন্যবাদ জানাই। চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, বাঁশখালী ও আনোয়ারা উপকূলে রয়েছে বিস্তৃত ম্যানগ্রোভ বন। নানা কারণে হুমকির মুখে পড়েছে এই সবুজ বেষ্টনী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চীনের সানজি প্রদেশে ফিরিয়ে আনা হলো তিয়ানলং মাউন্টেন গ্রোটেসের দীর্ঘদিন নিখোঁজ থাকা বুদ্ধ মূর্তি। এটি জাপান থেকে বেইজিংয়ে আনা হয় 2020 সালের 12 ডিসেম্বর। তিয়ানলং মাউন্টেন গ্রোটেসের জাদুঘরে প্রদর্শিত হবে এই বুদ্ধ মূর্তি। 100 বছর আগে চীনের তিয়াংলং পাহাড়ের কৃত্রিম গুহায় লুটপাটের সময় চুরি হয় 240টি ভাস্কর্য। এর মধ্যে 1.5 শতাধিক ভাস্কর্য বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে বা ব্যক্তিগত সংগ্রহশালায় আছে বলে জানা যায়। 2020 সালের 14 সেপ্টেম্বর জাপানে নিলামে ওঠে এই বৌদ্ধ মূর্তি। পরের মাসের 16 তারিখে চীনের ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে মূর্তিটি চেয়ে আবেদন জানালে নিলামের কার্যক্রম আটকে দেওয়া হয়। সুই সাম্রাজ্যের কারণে তিয়ানলং মাউন্টেন গ্রোটেসের 8ম গুহাটি ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ, আর ইতিহাস জানতে পর্যটকদের সাহায্য করবে এই বুদ্ধ মূর্তি। গত বছরের 12 ডিসেম্বর জাপান থেকে বেইজিংয়ে ফিরিয়ে আনা হয় বৌদ্ধ মূর্তিটি। এর প্রায় 7 মাস পর শনিবার চীনের সানজি প্রদেশের তিয়াংলং মাউন্টেন গ্রোটেসে ফিরিয়ে আনা হয় এটি। সুই সাম্রাজ্যের সময় বুদ্ধমূর্তির সাধারণ শৈলী এতে স্পষ্ট। তার গোলগাল গাল, ধনুকের মতো ভ্রু, বন্ধ চোখ ও শান্তিপূর্ণ হাসিতে তা প্রতিফলিত হচ্ছে। 2025 সাল নাগাদ সাংস্কৃতিক ধ্বংসাবশেষ পুনরুদ্ধার ও হারিয়ে যাওয়া ঐতিহাসিক ভাস্কর্যগুলো ফিরিয়ে আনার পরিকল্পনা আছে চীনের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।